চাওয়ালার ব্রেন আর নোবেলের ব্রেন এখানে হলো পরীক্ষা হয়েছে এবার। চাওয়ালার কি দূরত্ব আর নোবেল প্রাইজ পাই যে বেটা হে বেটার কি দূরত্ব, এটার খেলা হয়েছে এবার ট্রাম্প মোদির বৈঠকে। তো ট্রাম্পেরও বাংলাদেশের নাগরিক, এই লেগে বাংলাদেশে এই মোদির কাছে চাওয়ালার কাছে ইজারা দিছে। শুনেন, ইউনূসকে দিয়ে মৌলবাদী কোনো সরকার গঠন করা যাবে না বাংলাদেশে, বা মৌলবাদীরা পৃষ্ঠপোষকতা পাবে এমনটা ট্রাম্পও বুঝে যে মিস্টার ইউনূস সে পশ্চিমা শিক্ষা শিক্ষিত এবং সে সবসময় পশ্চিমা দাসে চলাফেরা করে। ধরনের রিপোর্ট বা যদি রিপোর্ট করা থাকে যে ট্রাম্পের হাতে কি বলছেন যে বাংলাদেশ মোদির হাতে ইউনূস রিপোর্ট হয়েছে আপনাদের এবিপি আনন্দতে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশকে এবার দেখে নেবেন মোদি বলেছেন ট্রাম্প। হিন্দুস্তান টাইমসে নিউজ হয়েছে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদির হাতে দিয়ে দিয়েছি বলছেন ট্রাম্প। তারপর অন্যান্য না মনির ভাই ইন্টারাপ্ট করি আমি একটু, কারণ আপনারা তো ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে চাই না। আমাদের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে যে ইতিহাস আমরা জানি না। ট্রাম্পের পিতা প্রথমহ আমাগো বাংলাদেশের পচার মার আত্মীয়। এদের পূর্বপুরুষরা একসময় আমাগো ওই সুন্দরবন এরিয়াতে টেরিটরিতে এদের বসবাস ছিল। ওই ট্রাম্পও কিন্তু মাইগ্রেট আমেরিকান। আমেরিকার কিন্তু আসল জনসংখ্যা যারা তারা হলো রেড ইন্ডিয়ান। এই সুন্দরবনের এই জায়গা থেকে বাঘের ভয়ে ওর আত্মীয় স্বজনরা যায় আমেরিকা গেছিল। ওই পরিবার থেকে জন্মগ্রহণ করছে ট্রাম্প। সেহেতু ট্রাম্পেরও বাংলাদেশের নাগরিক, এই লেগে বাংলাদেশে এই মোদির কাছে চাওয়ালার কাছে ইজারা দিছে। শুনেন মনির ভাই, আপনাদেরকে বলি, দর্শকদেরও বলি, শুনেন, চাওয়ালার ব্রেন আর নোবেলের ব্রেন এখানে হলো পরীক্ষা হয়েছে এবার। চাওয়ালার কি দূরত্ব আর নোবেল প্রাইজ পাই যে বেটা হে বেটার কি দূরত্ব, এটার খেলা হয়েছে এবার ট্রাম্প মোদির বৈঠকে। হ্যাঁ, আমি মনিরুল সাহেবের পূর্ণ সম্মান রেখেই বলছি, বিএনপির যে নেতৃস্থানীয় ব্যক্তিরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কিন্তু বারবার একটা কথাই যে আপনি ইউনূস, মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস, নোবেলজি ইউনূস সব দিকে যাই বলুন, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। সেটা তার ব্যক্তিগত সাফল্য এবং সেই সাফল্য তিনি নিজেই পেয়েছেন, এটা ওনাকে কুর্নিশ জানায়। কিন্তু একজন রাষ্ট্র নেতা হিসেবে তার যে ভূমিকা থাকা দরকার অন্তর্বর্তীকালীন সরকারে, কিছু আমি এখনো বলবো নাবালক উপদেষ্টাদের সঙ্গে সঙ্গে তাকে কিন্তু তাল মিলিয়েই চলতে হচ্ছে। কারণ যে আয়না ঘরটা সবার সামনে এসছে, আমার সবচেয়ে এটা উৎসুক খুব, যে চেয়ারটা দেয়া হয়েছে সেই চেয়ারটা আমি যতটুকু জানি যে কাঠের তৈরি হওয়া খুব প্রয়োজন, এবং এটা এত সুন্দর প্লট বানানো হয়েছে, 6 মাস লেগে গেল। আমি একটু বলে নিই। না দাদা, একটু ইন্টারাপ্ট করি আপনার সাথে প্লাস করে দিই। আপনার দেশের একজন সংসদ সদস্য আছে, ওর নাম হলো সায়নী ঘোষ, যার বয়স মাত্র 23 বছর। সায়নী ঘোষ যিনি নাকি এখন কেন্দ্রীয় পার্লামেন্ট মেম্বার, সে তার বয়স হলো 23 বছর। আর আমার দেশে যাদেরকে বালক বলতেছেন ও এক একজনের বয়স, কারণ অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, সবাই 30-এর কোঠা পার হয়ে গেছে। তাহলে তো বালক বলা ঠিক না। না, আমার কাছে সায়নী ঘোষ কিন্তু নির্বাচনে জিতে এসেছেন, তো তার নির্বাচনে একটা সঠিক পদ্ধতিতে জিতে এসেছেন। আমার সেটা নিয়ে নয়, আমার সেটা হলো যে আপনি যে কথা বলছেন এটা আমি আসি। প্রথমে বলি কি যে ওই আপনার ট্রাম্পের এখানে একটা প্রশ্ন উঠছিল রেডিক্যাল মৌলবাদী। তো এই প্রশ্নটা যখন ভারতের এক সাংবাদিক করছে, তখন আপনারা দেখবেন ভিডিওটা আবারও দেখেন, এটা ইউটিউবে আছে। এই ট্রাম্প হাসতেছিল কি কারণে, এটা কিন্তু ব্যাখ্যাটা কিন্তু বোঝা যায় নাই, বা আমরা কেউ বুঝতে পারি নাই যে রেডিক্যাল মৌলবাদী বলার পরে ট্রাম্প হাসলো কেন। তো আমি কিন্তু এটার একটা তথ্য বুঝতে পারলাম। কারণ এই ট্রাম্প আর ইউনূস দুটোটাই হলো পশ্চিমা দেশের মানুষ। তা ট্রাম্প এখন চিন্তা করতেছে, শালা আমি খাড়ায়া মুতি, পেশাবখানায় তো ইউনূস আমার লগে মুততে গেছে, দেখছি খাড়ায়া মুতে, তো শালা মৌলবাদী হইলো কেমনে। এই জন্য সে হাসতেছিল, কারণ ইউনূসকে দিয়ে মৌলবাদী কোন সরকার গঠন করা
যাবে না বাংলাদেশে বা মৌলবাদীরা পৃষ্ঠপোষকতা পাবে, এমনটা ট্রাম্পও বুঝে যে মিস্টার ইউনূস সে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং সে সবসময় পশ্চিমা দাসে চলাফেরা করে। অতএব মৌলবাদীদের সাথে সংস্পর্শ কতটুকু আছে আমার জানা নাই, এবং ট্রাম্পও এটা জানে ভালো করে। আর দ্বিতীয়টা হলো আপনারা যেটা নিয়ে খুব এখন কথা হচ্ছে, আয়নাঘর। আয়নাঘরটা না গেলে বুঝতে পারবেন না আপনি। আসলে জিনিসটা কিন্তু হাসিনুর ভাই এই 22 সালে আমাদের নেত্র নিউজ, খলিল ভাই, জুলকারনাইন নায়ান এদের সাথে যে উনি সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি প্রথম এই নামটা স্থাপন করেছিলেন যে এটাকে আয়নাঘর বলা হয়েছিল। আসলে আমার দেশে হলো কি যে আমরা যখন রাজনৈতিক নেতাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয় আদালত থেকে, তখন তাদেরকে জেআইসিতে নিয়ে যাওয়া হয়, জয়েন্ট ইন্টারগ্রেশন সেল। তার মানে সবগুলি বাহিনীর লোকেরা ওখানে উপস্থিত থাকবে, ওই রাজনীতিবিদরে জিজ্ঞাসাবাদ করবে। আর যখন নিয়ে যায় তাকে, তখন তাকে একটা জায়গায় রাখা হয়, সেটার নাম হলো টিআইপি সেল। এই সেলটার নামই হলো আয়নাঘর। সেটা কিরকম আমি আবার লোকালটা দেখছি, আন্তর্জাতিকটা দেখিনি। লোকালটা দেখার সৌভাগ্য হয়েছিল আমার। যখন আমি কারাগারে ছিলাম বন্দি অবস্থায়, তখন আমাদেরকে সেলে রাখা হতো, ফাঁসির ছেলের আসামি যেখানে রাখা হতো। আমি আর আমার মতো রাজনীতিবিদরা এবং আমাদের অনেক মুরব্বী মাওলানারাও গ্রেপ্তার ছিল, তারা আমরা এই ফাঁসির ছেলের আসামিদের সাথে আমাদের রাখা হতো। 10x12 একটা রুম। এর মধ্যে কিন্তু বাহ্যিক কাজ করার জন্য ব্যবস্থা আছে, বাথরুম এর ব্যবস্থা আছে, এর মধ্যে আবার খাওয়ার ব্যবস্থা আছে, এর মধ্যে শোয়ার ব্যবস্থা। তাইলে বুঝেন এখানে 3 জন করে সদস্যকে ওই রুমগুলিতে নেওয়া হয়। আপনি তো লম্বা মানুষ, আপনি দাঁড়াইলে আপনার মাথা ওই ছাদের সাথে মিলে যাবে। কিন্তু আমি তো একটু বেঁটো মানুষ, আমার হয়তো অত কষ্ট হয় নাই। তবে আমি দেখছি মোমেনুল হক, আমাদের যে মাওলানা মোমেনুল হক, সে অনেক লম্বা মানুষ। সে কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারতো না ওই রুমে, মাথার হেড করে দাঁড়াইতে হইতো। তো এইটা হলো আমাদের এই সেল। এই সেলটা ঠিক সেম যে ফাঁসির সেলটা আসামিদেরকে রাখা হয়, তার মানে হলো মেন্টালি তাদেরকে প্রিপেয়ার করা হয়। এমন কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, তখন সে নিজের থেকেই মনে করে যে না, আমার ফাঁসি হয়তো এর চেয়ে ভালো। তখন ওই ফাঁসির মঞ্চে যাইতে আসামি আর ভয় পায় না। এজন্য এটা মেন্টাল প্রিপারেশন নেওয়ার জন্য ওই সেলগুলিতে তৈরি করা হয়েছে এবং ফাঁসির আসামিদেরকে রাখা হয়। সেখানে আমাদেরকে রাখতো। এখন আমরা আজকে যে কথাটা এখানে এই আয়নাঘর নিয়ে হচ্ছে, আয়নাঘরটা কি দেখেন, যে আপনি জাতিসংঘের যে রিপোর্টের কথা বলছেন, এটার একটা জায়গার মধ্যে লেখা আছে, তার একটা সাজেশন করেছে আমাদেরকে। সেটা হলো যে আমাদের দেশের যতগুলি গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফএ বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, বলছে তোমাদের এগুলি সবগুলির সংস্কার করতে হবে, এই রিফর্ম করতে হবে। এটা জাতিসংঘ কিন্তু অলরেডি আমাদের সরকারকে বলছে ওনার রিপোর্টের মধ্যে, যে এটা রিফর্ম করতে হবে। কেন রিফর্ম করতে হবে? এই সংস্থাগুলি এই 16 বছর হাসিনার তাবেদারি করেছে এবং রাজনীতিবিদ থেকে আরম্ভ করে বিভিন্ন লোকজনদেরকে তারা এইভাবে শাস্তি দিছে। কোথায়? ওই আয়নাঘরে নিয়ে। এটার নাম হলো আয়নাঘর। নামটা যদিও নেত্র নিউজ থেকে আসছে, কিন্তু আসলে এটা টিআইপি সেল। এখানে রাজনীতিবিদদেরকে নিয়ে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রাখা হয়, মেন্টাল টর্চার করা হয়।